আজকের পর্বে আমরা একটা অসাধারণ কোরিয়ান সিনেমা মাই ইংলিশ টিচার সম্পর্কে জানতে চলেছি। তোমার ভনিতা না করে চলুন মূল সিনেমাতে চলে যাই। তো এই সিনেমার কাহিনী শুরু হয় প্র্যাঙ্ক নামে একটা মেয়েকে দেখিয়ে, যে একজন ইংলিশ টিচার ছিল, তবে সে কোনো স্কুলে পড়াতো না, তার নিজের একটা ইনস্টিটিউট ছিল। সে সেখানে বাচ্চা থেকে শুরু করে প্রাইভেট টিউশনের মতো সকল বয়সের লোকদের ইংলিশ শেখাতো। তো একদিন সে বাচ্চাদের ক্লাস নিচ্ছিল, আর ক্লাস শেষ হওয়ার পর তার একজন বড় স্টুডেন্ট আসে, যার নাম ছিল কায়া। আর কায়া তাকে বলে সে আমেরিকাতে যাওয়ার ইন্টারভিউতে সিলেক্টেড হয়েছে এবং এখন সে আমেরিকাতে যেতে পারবে। মানে আমরা বুঝতে পারি ও আমেরিকাতে যাবে, এজন্য ইংরেজি শেখার জন্য এই ইনস্টিটিউটের ছাত্রী ছিল। তো যাই হোক, এখানে ওই ছাত্রীটি প্র্যাঙ্কের কাছে একটা সাহায্য চাইতে এসেছে। সেটা হচ্ছে, সে যেহেতু আমেরিকাতে চলে যাচ্ছে, সেজন্য তার যে থাইল্যান্ডের বয়ফ্রেন্ড রয়েছে, যার নাম হচ্ছে জিম, তার সাথে ব্রেকআপ করতে চায়। আর সে যেহেতু দূরে চলে যাবে, এই সম্পর্কে নিয়ে তার আরো বিরক্ত লাগবে। আর তাছাড়া জিম নিজে ইংলিশ জানতো না, আর তাছাড়া কোরিয়ান ভাষা তো ওর দক্ষতা অতটা বেশি নয়। তাই ওই মেয়েটি চায় না ওর সাথে ওই ছেলেটির সম্পর্ক রাখুক, কিন্তু সরাসরি না করতে পারছে না। আর এজন্য ইংলিশ টিচারের হেল্প চায়। তো ইংলিশ টিচার এই ঝামেলা নিতে চায় না, কিন্তু ওই মেয়েটির দামি উপহার দেখে সে নাও করতে পারে না। এরপর সে কফি হাউসে যায়, আর সেখানে ওই মেয়েটির বয়ফ্রেন্ড জিমের সাথে দেখা করে এবং তাকে একটা রেকর্ডিং শোনায়, যেটা কায়া ওই ছেলেটির জন্য দিয়েছিল। আর রেকর্ডিংটা ইংলিশে ছিল। আর ইংলিশে দেওয়ার কারণ হচ্ছে এটাই, যাতে ওই ছেলেটি নিজেকে একটু ছোট ভাবে, কারণ সে ইংলিশ জানে না। তো ইংলিশ রেকর্ডিংটাকে ফ্রাঙ্ক মানে ইংলিশ টিচার থাই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে তাকে বলে। তো এই কথাগুলো শুনে জিম রেগে যায়। তারপর জিজ্ঞেস করে, ওকে তোমার ইংলিশ ইনস্টিটিউট থেকে ইংলিশ শিখেছে? তখন ফ্রাঙ্ক বলে হ্যাঁ। তারপর ওই ছেলেটি বলে সবকিছুর জন্য তুমিই দায়ী। আর তারপর সেখান থেকে চলে যায়। এরপরে ফ্রাঙ্ক যখন সন্ধ্যায় তার ইনস্টিটিউট বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিল, তখন দেখে কেউ তার পোস্টার ছিঁড়ে ফেলেছে। সে ভয় পেয়ে তার গাড়ির দিকে যায়। আর তখন আমরা দেখি জিম মানে ওই ছেলেটি বাইকে করে তার দিকে আসে, আর তার গাড়ির সামনে গিয়ে থামে, আর বলে এখন থেকে আমিও তোমার কাছে ইংরেজি শিখতে চাই, যাতে করে আমিও আমেরিকান এম্বাসিতে ইন্টারভিউ দিয়ে আমেরিকাতে গিয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে থাকতে পারি। আর আমি 1-1 ক্লাস চাই, মানে একা পড়বে, আর কি পুরো ক্লাসের সাথে পড়বে না। তো ভয়ের কারণে প্রাঙ্কের অবস্থা খারাপ ছিল, সেজন্য সে রাজি হয়ে যায়। আর জিম সব টাকা অ্যাডভান্স দিয়ে দেয়। মানে আমরা বুঝতে পারি জিম মোটামুটি ভালো চাকরি করে আর কি। তো পরের দিন সন্ধ্যায় কফি শপে যখন প্রাঙ্ক তাকে ইংলিশ শেখাচ্ছিল, তখন তার সাথে ইংলিশে কথা বলা ট্রাই করে, কিন্তু জিম ছিল একেবারে বকলম। সে ইংলিশের ইও বুঝতো না। মানে ইংলিশ টিচার বুঝতে পারে ওকে একেবারে ABCD থেকে পড়ালেখা করাতে হবে, আর তাই তাকে শেখানোর জন্য প্রাঙ্কের অবস্থা খারাপ হয়ে যায়। যেমন এস কে বলে এফ, আর কে বলে রার, মানে আউল তাউল বলে সব। তো যাই হোক, এরপর পড়া শেষে জিম তাকে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে বাড়িতে নামিয়ে দেবো? তখন টিচার বলে কোনো প্রয়োজন নেই, আর মনে মনে বলে তুমি আমার সবচেয়ে বড় বিপদ। আর তার কাছে একটা পিপার স্প্রে ছিল, যেটা আর কি মেয়েদের কাছে থাকে আত্মরক্ষার জন্য। ওটা স্প্রে করলে আর কি ঝাল বের হয়, চোখ টোক একবার নষ্ট হয়ে যায় ছেলেদের। তো যাই হোক, তারপর ওই টিচারটি যখন তার গাড়ির কাছে যাবে, তখন তার সন্দেহ হয় সেখানে ছেলেটি দাঁড়িয়ে আছে কিনা। এই জন্য আগে আগে সে দেয়ালের ওই পাশ থেকে স্প্রে করে চেক করার জন্য কেউ আছে কিনা, কিন্তু বাতাসে উল্টো স্প্রেটা তার চোখে চলে যায়। তো পরের দিন যখন ওই ইংলিশ ম্যাডাম ক্লাস করাচ্ছিল, তখন সেখানে কুন নামের একটা লোক আসে, যে তাকে পছন্দ করতো। আর ছেলেটা খুবই ধনী ছিল, আর কোনো না কোনো দিক দিয়ে ওই ম্যাডামটিও বা প্রাঙ্কও তাকে পছন্দ করতো। তো যাই হোক, ওই ছেলেটি ক্লাসে ইংলিশে অনেক ভালো পারফরমেন্স করে, এটা দেখে প্রাঙ্ক অনেক খুশি হয়। আর তারপর রিসেপশন থেকে প্রাঙ্কে বলা হয় একটা লোক আজকে তোমার নাম্বার নিয়ে গিয়েছে। প্রাঙ্ক এটা শুনে খুশি হয়, আর ভাবে ওই হয়তো নিয়ে গিয়েছে, মানে যাকে সে পছন্দ করে। তো তারপর সে জিমকে পড়াতে যায়, তাকে একা পড়াতে হবে। তো তাকে যখন পড়াচ্ছিল, তখন পেছনে কিছু বাচ্চাদের গ্রুপ প্রাঙ্কের মানে ম্যাডামের ছবি তুলে। আর এটা দেখে জিমের প্রচুর মাইন্ডে লাগে। তো সবাই তো পালিয়ে যেতে লাগে, কিন্তু জিম একটাকে ধরে ফেলে, যেটা ছবিটা তুলেছিল, আর কলার ধরে বাইরে টেনে আনে। আর তারপর ওই ছেলেটির জাঙ্গিয়া উপরে ধরে টানে, আর বুঝতেই পারছেন ওর কোথায় আঘাত লাগছে। তো ছেলেটি পরে মাপ চায়, আর ফোনটা দিয়ে দেয়, আর ফোনের সব ছবি ডিলিট করার পর ফোনটাও ফেলে দেয়। তো পরের দিন প্রাঙ্ক যখন তার ইনস্টিটিউটে যাচ্ছিল, তখন দেখে জিম ইংলিশ শেখার জন্য কিছু বই কিনছে। আর ওই মুহূর্তে একটা ইংরেজ এসে জিমকে একটা অ্যাড্রেস জিজ্ঞেস করে, আর জিমের অবস্থা হালুয়া টাইট হয়ে যায়, কারণ ও তো ইংরেজি কিছুই বোঝে না। আর তখন প্রাঙ্ক ছিল, প্রাঙ্ক এটা দেখে মজা নেয়, বলে দাও উত্তর দাও। আর জিম বুঝতেই পারে না এদেরকে কিভাবে সামলাবে। আর তখন আরো একজন ইংরেজি আসে, সে তাকে ম্যাপ দেখিয়ে বলে কোন দিকে যেতে হবে একটু বলো। আর এরপর দেখে আমরা আরেকটা ইংরেজ চলে আসে। তো এতগুলো ইংরেজ দেখে সে ভয় সেখান থেকে পালিয়ে যায়। তো যাই হোক, সন্ধ্যায় যখন সে প্রাঙ্ককে গাড়িতে ছেড়ে দেয়, তখন প্রাঙ্কের কাছে একটা মেসেজ আসে, আর প্রাঙ্ক বলে এটা তার বয়ফ্রেন্ডের মেসেজ। আর তখন জিম নামের ছেলেটি বলে তোমার বয়ফ্রেন্ডের মেসেজ হতেই পারে না, কারণ তোমার যদি বয়ফ্রেন্ড থাকতো, তাহলে তুমি যখন আমার সাথে একা পড়াচ্ছিলে বা আমার সাথে তোমাকে দেখলে অবশ্যই আমার সাথে কথা বলতে আসতো এবং আমাদের বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলতো। তখন প্রাঙ্ক একদম চুপ হয়ে যায়। এর পরের দিন আমরা দেখি জিমের কাছে একটা পার্সেল এসেছে, যেটা তার গার্লফ্রেন্ড পাঠিয়েছে, যে আমেরিকাতে রয়েছে, এবং সে তার ওই এঙ্গেজমেন্টের আংটিটা ফিরিয়ে দিয়েছে। আর সন্ধ্যা যখন প্রাঙ্ক জিমের সাথে দেখা করে পড়ানোর জন্য, তখন জিম তাকে অনেক রিকোয়েস্ট করে এই আংটিটা যেন আবার তার গার্লফ্রেন্ড কায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় যে কোনো ভাবে। আর এর সাথে কিছু কথা বলে, যে কথাগুলো আমার তরফ থেকে তুমি আমার গার্লফ্রেন্ডকে বলো, কারণ ও যেহেতু তোমার সাথে কথা বলে। তখন প্রাঙ্ক বলে তুমি নিজে কেন তোমার গার্লফ্রেন্ডকে বলছো না? তখন জিম বলে ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আর তারপর জিম একটা নোট লিখে দেয়, আর প্রাঙ্ককে বলে তুমি আমার গার্লফ্রেন্ডকে কল করে এগুলো বলো। তো এরপর আমরা দেখি প্রাঙ্ক কায়ের সাথে কথা বলছে এবং তাকে বলছে তোমার জন্য এই মেসেজটা পাঠিয়েছে, যে তুমি হয়তো ভালো আছো, আমি ভালো নেই, আমি তোমাকে ছাড়তে চাই না, আর ব্রেকআপ সেটা তো আমি ভুলেও করবো না, এই নাও তোমার আংটি আবার তোমাকে ফিরিয়ে দিলাম। আর
তখন ক্রায়া প্রাঙ্ককে জিজ্ঞেস করে ও তো আবার আমেরিকা আসার ট্রাই করছে না তো? তখন প্রাঙ্ক বাধ্যতামূলক বলে দেয় হ্যাঁ, ও আমেরিকা যাওয়ার প্ল্যান করছে। আর তখনই জিমের গার্লফ্রেন্ড কায়া আমাদের একটা সারপ্রাইজ দেয়। তার সামনে একটা সাদা চামড়ার আমেরিকান বয়ফ্রেন্ড আসে, মানে সে আমেরিকাতে গিয়ে একটা নতুন বয়ফ্রেন্ড জোগাড় করে ফেলেছে। আর তারপর সন্ধ্যায় প্রাঙ্ক যখন জিমকে পড়াতে যায় তখন আমরা দেখি জিম কানে হেডফোন লাগিয়ে জোরে জোরে গান গাইছিল যে সে দুনিয়া থেকে চলে যাবে। আর প্রাঙ্ক তখন তাকে বলে আমি কায়াকে কল করেছিলাম, কিন্তু কায়ের কাছে কল যায় না, মানে সে ওকে ভুল কথাটা খুলে বলে না এবং যে কোনো ভাবে এই বিপদ থেকে উদ্ধার হতে চায় এবং তার টাকা ফিরিয়ে দেয় এবং বলে আমি তোমাকে আর পড়াতে পারবো না। এরপর প্রাঙ্ক বেঁচে যায় এবং প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছিল। আর তখনই আমরা দেখি জিম তার গাড়ির উপরে টাকা ছুড়ে মেরে চলে যায়। আর কিছু দূরে গিয়ে জিম তার বইয়ে ফেলে দেয় যেটা ইংলিশ শেখার জন্য সে কিনেছিল। এটা দেখে প্রাঙ্কের অনেক খারাপ লাগে যে ছেলেটা এত চেষ্টা করছে তার গার্লফ্রেন্ডের জন্য, কিন্তু তার গার্লফ্রেন্ডের তার এক্স বয়ফ্রেন্ডের জন্য কোনো চিন্তাই নেই। সে ওখানে গিয়ে আরেকটা বয়ফ্রেন্ড জুটিয়ে ফেলেছে, মানে একটু সেম পিঠে আসে আর কি জিমের জন্য এই ইংলিশ টিচারের। তো এই পরের দিন আমরা দেখি প্রাঙ্ক যে ছেলেটিকে একটু একটু পছন্দ করতো ও তাকে কল দিয়ে ইনভাইটেশন দেয় ওদের বাড়িতে যাওয়ার জন্য, কারণ ওদিন ওর মায়ের বার্থডে। তো প্রাঙ্ক রাজি হয়ে যায় এবং সে বাদ যেতে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় ওরা বিশাল ধনী এবং অনেক দামি একটা রোলস রয়েস গাড়ি দেখে যেটা পুরো থাইল্যান্ডে মাত্র 3 জনের কাছে রয়েছে। তো ওই রোলস রয়েস গাড়িটি যখন চাবি আনতে যায় তো তখন এর মধ্যে প্রাঙ্ক করে কি গাড়ির একটা ছবি তুলতে গিয়ে গাড়ির সামনে যে লোগো আছে সেটা ফেলে দেয়, কিন্তু কোনো মতে সেটা লাগিয়ে দিয়ে সেখান থেকে পালানোর বাহানা করে, কারণ এত দামি একটা গাড়ি সে সর্বনাশ করে ফেলেছে। আর আমরা দেখি সে পালিয়ে তার গাড়ি নিয়ে চলেও আসতে লাগে, কিন্তু তারপরেও সেই ছেলেটি তার পেছন পেছন আসে। তো এরপর আমরা দেখি প্রাঙ্ক বাড়িতে রয়েছে আর ওই ছেলেটি মেসেজ করে জিজ্ঞেস করে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তো এটা দেখে প্রাঙ্ক অনেক খুশি হয়, কিন্তু তখন জিমের বইয়ের উপরও তার নজর যায় যেটা সে নিয়ে এসেছিল। আর তারপর তার জিনের জন্য অনেক মায়া লাগে। তো পরের দিন সে জিমের সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে যায় আর সেখানে গিয়ে সে জিমকে বলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে পড়াবো, আর আমি যদিও তোমাকে ইডিয়ট বা স্টুপিড বলেছি তারপর আমি এখন তোমার সহায়তা করতে চাই। আর তাছাড়া দেখো তোমার ওই আমেরিকান এম্বাসির ইন্টারভিউ কিন্তু বেশি সময় নেই, তো তোমাকে তাড়াতাড়ি পড়তে হবে। তো এই জন্য তোমাকে আমরা একটা এক্সাম নেব, যে এক্সামটা তোমাকে ওই আমেরিকান এম্বাসিতে দিতে হবে। তো এরপর প্রাঙ্ক একটা ইন্টারভিউ সেট আপ তৈরি করে আর তারপর তার বন্ধুদের দিয়ে প্রশ্ন করায় যেগুলো এম্বাসিতে প্রশ্ন করতে হবে। তো প্রথম প্রশ্ন যখন তাকে করা হয় তুমি আমেরিকা কেন যেতে চাও, তখন জিম বলে আমি আমার ভালোবাসা ফিরিয়ে আনতে আমেরিকা যেতে চাই। আর এরপর প্রাঙ্ক তাকে বোঝায় তুমি এই কথা কেন বলছো, এই কথা বললে তো তোমাকে আমেরিকা যেতে দেবে না, তারা তো এই কথা শোনার জন্য বসে নেই সেখানে, তুমি বলবে সেখানে গিয়ে তুমি কি কি ভালো কাজ করবে সেগুলো বলবে। তো এরপর আমরা দেখি ওই ডেমো ইন্টারভিউটা নেওয়া হয় এবং উল্টো সেটা একটা হাসির ইন্টারভিউ হয়ে যায় এবং লাস্টে ইন্টারভিউ থেকে জিম রিজেক্টেড হয়ে যায়। আর তারপর আমরা দেখি তাদের দুজনের মধ্যে এনে কথা কাটাকাটি হয় এবং প্রাঙ্ক জিমের চোখের উপর সুপ মেরে চলে যায়, যার ফলে জিম ভালোভাবে দেখতে পায় না। আর তারপর জিম তাকে ধরে নিয়ে অপটিক্যাল শপে যায় আর সেখানে গিয়ে তার লেন্স পরিষ্কার করে হাসতে থাকে। আর তারপর বাড়িতে এসে জিমের জন্য একটা সিভি তৈরি করে আর মনে মনে ভাবতে লাগে যে ছেলেটা তো এত খারাপও নয়, ওর সম্পর্কে কি কি বাজে বাজে কথা বলেছি আমি। মানে ব্যাপারটা হচ্ছে কি যদিও টিচার ওই বড়লোক ছেলেটিকে পছন্দ করতো, কিন্তু ওর সে জিম মানে তার ছাত্রের সাথে সে বেশি কমফোর্ট ফিল করতো। তো যাই হোক এরপর আমরা দেখি পরের দিন প্রাঙ্ক সেই ছেলেটির সাথে ডেটে যায় এবং দুজনে চলতে চলতে অনেক কথা বলছিল আর ওই মুহূর্তে প্রাঙ্কের স্যান্ডেল ছিঁড়ে যায়। আর তখন আমরা দেখি ওই বড়লোক ছেলেটি প্রাঙ্কের জন্য পুরো একটা নৌকা বুকিং দিয়ে রেখেছে, মানে তাকে সারপ্রাইজ দিয়েছে। আর তারপর তার চোখ বন্ধ করে হাত ধরে গান গাইতে শুরু করে আর প্রাঙ্ক অবাক হয়ে তাকে দেখতে থাকে সে এটা কি করছে। আর প্রাঙ্কের যেহেতু জুতা ছিঁড়ে গিয়েছিল পরের দিন সে প্রাঙ্কের জন্য অনেকগুলো জুতা নিয়ে আসে, কিন্তু প্রাঙ্ক তাকে না করতে চায়, তবে তার খুশি দেখে নাও করতে পারে না। আর তারপরে ছেলেটি বলে আমার সারপ্রাইজ কেমন লাগছে তোমার? আর প্রাঙ্ক এতে খুশি হয় ঠিকই, কিন্তু এত বড় বড় সারপ্রাইজ দেখে খুব ভয় পেয়ে যায় এবং সে বলে আমরা কি আবার টিচার স্টুডেন্ট হতে পারি? মানে অ্যাকচুয়ালি প্রাঙ্কের কাছে ব্যাপারগুলো অনেক বেশি মনে হচ্ছে। মোট কথা প্রাঙ্কের চেয়ে ওই ছেলেটি ছিল অনেক বেশি ধনী, যার জন্য প্রাঙ্ক ওর সাথে ইজিলি ফিট করতে পারছে না নিজেকে। আর এর জন্য ব্রেকআপ করতে চেয়েছিল, কিন্তু ব্রেকআপ তো হয়নি, উল্টো আরো সে আটকে যাচ্ছে। আর তাই সে মানসিক ভাবে অনেক ফেড আপ ছিল। আর এর জন্য সে জিমকে বক্সিং এ নিয়ে আসে এবং সব রাগ জিমের উপর ঢালে। আর বক্সিং করার সময় জিমকে অনেক ইংরেজিতে প্রশ্ন করে এবং বলে একটা ভুল উত্তর দিবি একটা করে খুশি হবে। তো জিম সবগুলো উত্তরে ভুল দেয় এবং প্রচুর মার খায়। আর তারপর জিম জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? আর তখন প্রাঙ্ক বলে একটা ছেলের সাথে আমি না চাইতেও মনে হয় প্রেমের সম্পর্কে জড়িয়ে ফেলেছি, ওর কাছ থেকে আমি যে কোনো ভাবে মুক্তি চাই। কিন্তু জিম তখন মারাত্মক অস্থির হয়েছিল, সে এত বেশি মার খেয়েছে যে সে কথাই বলতে পারে না। তো সেই দিন সন্ধ্যায় প্রাঙ্ক জিমকে সাথে নিয়ে একটা কফি হাউসের দিকে যায় আর আজকে প্রাঙ্কের তার সাথে দেখা করার কথা এবং গিয়ে দেখে ওই পুরো কফি হাউসটি ওই ছেলেটি বুক করে রেখেছে। তো এই জন্য ওরা ওই দিকে যায় না, আরেক জায়গাতে বসে এবং সেখানে গিয়ে জিমকে পড়াতে থাকে। কিন্তু তখনই হঠাৎ করে জিম বলে তোমার পেছনে দেখো তোমার বয়ফ্রেন্ড চলে এসেছে। আর তখন প্রাঙ্ক নিজেকে লুকিয়ে নেয় আর জিম বলে তুমি সরাসরি গিয়ে ওকে না করছে না কেন, এতে তো কোনো কিছু সমস্যা হওয়ার কথা নয়। তো এরপর আমরা দেখি প্রাঙ্কের ওই বয়ফ্রেন্ড প্রাঙ্কে দেখেই ফেলে আর তখন প্রাঙ্ক খুব লজ্জাজনক অবস্থায় পড়ে যায়, কারণ সে তার বয়ফ্রেন্ডকে বলেছিল যে তার শরীর খারাপ যার জন্য আজকে দেখা করতে পারবে না, কিন্তু উল্টো একটা ছেলের সাথে তাকে দেখছে। তো প্রাঙ্ক একটা অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়। আর তখন জিম আসে আর প্রাঙ্কের ওই বড় বয়ফ্রেন্ড বলে তুমি কে? তখন জিম তার কানে কানে কিছু একটা বলে আর আমরা দেখি ওই ছেলেটি পুরো চুপ হয়ে যায়। আর তারপর প্রাঙ্কের সাথে নিয়ে ভেতরে চলে আসে। তো এরপর লিফটে প্রাঙ্ক জিমকে জিজ্ঞেস করে তুমি ওকে কি এমনটা কথা বলেছো যার জন্য এত চুপ হয়ে গেল? আর তারপর আমরা দেখি জিম সিঁড়ি দিয়ে যাচ্ছে, তখন বলে
বলে তুমি লিফট থাকতে এখন সিঁড়িতে যাচ্ছ কেন? তখন জিম বলে আমি ওকে বলেছি যে আমি তোমার হাজবেন্ড, সেজন্য ওর চুপ হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি আলাদা আলাদা ভাবে যাই তাহলে বুঝে যাবে, এই জন্য ওর চোখ ফাঁকি দিয়ে চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো যেহেতু ওই ছেলেটির কাছ থেকে বাঁচার জন্য জিম নিজেকে হাজবেন্ড পরিচয় দিয়েছে, তো এই জন্য কয়েকদিন তাদের একসাথে থাকতে হবে। তো সেই হিসাবে পরের দিন আমরা দেখি প্রাঙ্ক জিমকে একটা পার্টিতে নিয়ে যায়, আর দুজন এমন ড্রেস আপ করে এসেছিল যে দুজনেই দুজনকে দেখতে থাকে। তবে প্রাঙ্ক জিমের একটা জিনিস পছন্দ করতো না, সেটা হচ্ছে জিম যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারে, মানে নিয়ম নীতি কোনো তোয়াক্কা করে না। তো পার্টিতে এসে জিমকে বলা হয় এখানে অনেক বিদেশি রয়েছে, ওদের সাথে তুমি ইংলিশে কথা বলবে। আর বলে তুমি ইংলিশে কথা বলার সময় তুমি শুধুমাত্র কিওয়ার্ড গুলো খেয়াল রাখবে। কিওয়ার্ড মানে হচ্ছে এরকম মাই মাদার ইজ দেয়ার, এর মানে হচ্ছে মাদার কথাটা খেয়াল রাখতে হবে যে মা সম্পর্কে কিছু বলছে। তো যাই হোক, এরপর জিম দুজন ফরেনারের সাথে কথা বলতে যায়, কিন্তু কনফিউশনে সে কিছুই বলতে পারে না এবং আবল তাবল বলে সেখান থেকে বাই বলে চলে যায়। আর তারপর আরেকজনের কাছে গিয়ে কথা বলে, আর সেই মহিলা বলে আমি তো থাইল্যান্ডের বা কোরিয়ান দুটো ল্যাঙ্গুয়েজই জানি। আর তারপর আরেকটা মহিলার কাছে যায়, আর সে বলে আমি তো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানি, তুমি ইংলিশ বলার কেন চেষ্টা করছো? তো এরপর জিম পার্টিতে একটা বাচ্চা দেখে, আর তারপর তার সাথে ইংরেজি কথা বলা ট্রাই করতে যায়। আর সে হয়তো ভেবেছিল বাচ্চা ইংরেজি হয়তো কম পারবে, কিন্তু দেখে বাচ্চাটিও বড়দের মতো ইংলিশ বলে। মানে বাংলাদেশে একটা লোক গিয়েছিল আমেরিকাতে, আমেরিকা থেকে ফেরত আসার পর তাকে জিজ্ঞেস করা হয়েছিল আমেরিকাতে গিয়ে কি দেখলেন, তখন তিনি বলেছিলেন ছোট ছোট পোলাবান কি সুন্দর ইংরেজি কয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ও ওকে দিয়ে ইংরেজি শেখার ট্রাই করছিল। তো ওই বাচ্চাটি যখন ইংরেজি বলে তখন ও কি ওয়ার্ডটা বোঝার চেষ্টা করে। তো ছেলেটি বলেছিল যে আমার মা নীল ড্রেসে নাচ করছে। তো এই কথাটাই জিম বুঝতে পারে মাদার মানে হচ্ছে মা আর ড্রেস মানে পোশাক, তার মানে নীল ড্রেস পরাটা ওর মা, মানে প্রথম ইংরেজি ওর মাথায় একটু ধরে আর কি। তো সেখানে আমরা দেখি ইন্ডিয়ান ডান্স হচ্ছিল, আর এইখানে ইন্ডিয়ান ড্যান্সের রীতি অনেকে পছন্দ করতো। তো সেখানে আবার প্রাঙ্কের জুতা ছিঁড়ে যায়, কিন্তু ওই জুতা ধরেই সে গেস্টদের সাথে দেখা করতে থাকে, আর জিমও সবার ইংরেজি কথাগুলো বোঝার চেষ্টা করে। তো এরপর লাস্টে একটা লোক গান গাচ্ছিল, আর প্রাঙ্ক জিমকে বলে এই গানটা বুঝে আমার জন্য ট্রান্সলেট করো। তো আমরা দেখি জিম তার জন্য গানটা ট্রান্সলেট করার চেষ্টা করে, এবং এটা অনেক রোমান্টিক গান ছিল, এবং তারা দুজনে আস্তে আস্তে এক অন্যকে দেখতেই থাকে, মানে অন্যরকম একটা পরিবেশ হয়ে যায়। তো এরপর আমরা দেখি ট্রাঙ্কে গাড়ি পর্যন্ত ছেড়ে দেয় জিম, আর বাড়িতে জিমের বন্ধু জিমকে মনে করিয়ে দেয় কালকে কিন্তু আমেরিকান এম্বাসিতে তোমার ইন্টারভিউ, আর তুমি এখনো কি করছো? তো জিম তখনই প্রাঙ্কে কল করে বলে আমি তোমার বাড়িতে আসছি। আর আমরা প্রাঙ্কে কিছুটা উদাস দেখি, আর এর কারণটা হচ্ছে সে জিমকে প্রথমে পছন্দ না করলেও জিমের সাথে সময় কাটাতে কাটাতে তার প্রতি তার একটা ফিলিংস এসেছে। তো কাল যদি জিম ইন্টারভিউতে টিকে যায় তাহলে তো সে আমেরিকাতে তার গার্লফ্রেন্ডের কাছে চলে যাবে, সারা জীবনকার মতো দূরে সরে যাবে। কিন্তু এটা এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, ও কিন্তু সরাসরি বলতেই পারবে না যে জিমকেও পছন্দ করে। তো যাই হোক, জিম যখন তার বাড়িতে ছিল তখন সে দেখে তার জন্য প্রাঙ্ক একটা সিভি বানিয়েছিল, এবং সিভি দেখে বুঝতে পারে যে প্রাঙ্ক অনেক কষ্ট করেছিল এই সিভির পেছনে। আর এরপর আমরা দেখি ওই মুহূর্তে প্রাঙ্কের কাছে আমেরিকা থেকে ওই কায়ার কল আসে, আর তখন প্রাঙ্ক জিমকে তার সামনের সিটে গিয়ে বসতে বলে যাতে কায়া তাকে না দেখতে পায়। তো কায়া প্রাঙ্কে বলে আমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন জানি, এই কোশ্চেনের অ্যান্সারটা তুমি জিমকে দিয়ে দিও। ওটার অ্যান্সার দিতে বলে জিম একদম পাস করবে। ওই এম্বাসিতে ওকে একটা প্রশ্ন করা হবে যে ওই কোম্পানির ফাউন্ডার কে, ও যদি তার নাম মনে রাখে তাহলে আমেরিকা আসার জন্য সহজ হবে, আর আমি এখন চাই ওই আমেরিকাতে আসুক। তখন প্রাঙ্ক জিজ্ঞেস করে হঠাৎ তোমার মন পাল্টালো কেন? তখন ওই মেয়েটি বলে আমার আসলে আমেরিকান বয়ফ্রেন্ড 3 মাসের জন্য একটু বাইরে গিয়েছে, আর আমি বর্তমানে ওপেন রিলেশনশিপে আছি, আমার সাথে একজন এখন হলেই হবে, তো সেটা যদি জিমও হয় আমার কোনো সমস্যা নেই। আর তারপর প্রাঙ্ক জিজ্ঞেস করে আবার যখন তোমার বয়ফ্রেন্ড আসবে তখন কি তুমি জিমকে ছেড়ে দেবে? তখন কায়া নামের ওই মেয়েটি বলে জিমকে নিয়ে তোমার এত পড়ছে কেন? তুমি তো আবার ওকে ভালোবেসে ফেলোনি, সত্যি করে বলো তো। তখন প্রাঙ্ক ওর কল কেটে দেয়। তো জিম এই কথাগুলো শুনছিল, তো জিম জিজ্ঞেস করে এই কথাগুলোর মানে কি? তখন প্রাঙ্ক এই কথাটার উত্তর এড়িয়ে যায়, সে বলে তুমি তোমার কোনো কথার কান দিও না, তুমি ইন্টারভিউর জন্য রেডি হয়ে যাও। মানে জিম এখানে কায়া আর প্রাঙ্কের সকল কথাই শুনেছে। তো এরপর ইন্টারভিউ দেওয়ার সময় চলে আসে, আর এরপর যখন ইন্টারভিউ শুরু হয় অন্যদিকে আমরা দেখি প্রাঙ্ক বাড়িতে অনেক কান্না করছে, কারণ সে এমন একটা রিলেশনশিপে আছে সে সরাসরি জিমকে কিছু বলতেও পারবে না কিংবা জিমকে আটকাতেও পারবে না, আর জিমের ইন্টারভিউ ভালো হয়ে গেলে তো সে তো চলেই যাবে। মানে সিচুয়েশনটা হয়তো বুঝতে পেরেছেন। তো ওদিকে আমরা দেখি জিমের ইন্টারভিউ অনেক ভালো হয়েছে, আর সর্বশেষে তাকে ফাউন্ডারের নাম জিজ্ঞেস করা হয়। আর যখন ওই ফাউন্ডারের নাম জিজ্ঞেস করা হয় তখন জিমের মাথায় শুধুমাত্র প্রাঙ্কের কথাই মনে করতে থাকে, সে প্রাঙ্ককে মাথা থেকে সরাতেই পারে না। তো সন্ধ্যায় আমরা দেখি প্রাঙ্ক সেই কফি শপে কফি খাচ্ছিল, আর সেখানকার ওয়ার্কার তাকে একটা ভয়েস রেকর্ডার দেয় এবং বলে এটা জিম দিয়েছে, ঠিক যেভাবে সিনেমার প্রথমে জিমকে সে জিমের এক্স গার্লফ্রেন্ডের ভয়েস রেকর্ডার দিয়েছিল। তো জিম এখানে তাকে বলছে আমি ইন্টারভিউতে পাস করতে পারিনি, সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল, আর লাস্টে যখন আমাকে ফাউন্ডারের নাম জিজ্ঞেস করেছে তখন আমি ডোরেমন বলেছি, কারণ আমি নিজে আমেরিকা যেতে চাই না। আর এটা শুনে প্রাঙ্কের অনেক ভালো লাগে, আর তখনই আমরা দেখি জিমও প্রাঙ্কের কাছে চলে এসেছে, এবং জিম বলে আমার আসলে ভুল হয়েছে, আমি আজকে বুঝতে পেরেছি আমি আসলে মিথ্যা ভালোবাসা পাওয়ার জন্য ঘুরতে ঘুরতে সত্যিকারের ভালোবাসা পেয়ে গিয়েছি, তো এটা আমি এখন আর হারাতে চাই না, তো এই জন্য আমি আর এখন বিদেশেও যেতে চাই না। তো এরপর তারা দুজন এক হয়ে যায়, আর এখানে সিনেমাটি শেষ হয়। তো যাই হোক, সিনেমাটি একেবারে আনকমন ছিল।